সবাইকে শুভেচ্ছা। আজকে নীতি গবেষণা কেন্দ্র থেকে আমরা যে আলোচনায় অংশগ্রহণ করছি তার শিরোনাম হচ্ছে তারেক রহমানের চীন যাত্রা, কোন পথে বাংলাদেশের পররাষ্ট্র নীতি। আমার সঙ্গে যোগ দিয়েছেন প্রফেসর এস.কে তৌফিক এম হক, তিনি নীতি গবেষণা কেন্দ্রের একজন ট্রাস্টি মেম্বার। তার পাশাপাশি উনি শিক্ষকতা করেন নরসাদ বিশ্ববিদ্যালয়ে। আমি শাকিল আহমেদ, আমি নির্বাহী পরিচালক নীতি গবেষণা কেন্দ্র এবং শিক্ষকতা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনারা অনেকেই জানেন যে আগামী 23 জুন, এই 3-4 দিন পরে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব উনি চীন সফর যাচ্ছেন এবং এইটা মালয়েশিয়ার পরে তার দ্বিতীয় একটা সফর এবং খুব গুরুত্বপূর্ণ সফর। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি এবং কথা বলার মাঝখানে আপনারা বিভিন্ন প্রশ্ন করতে পারেন ফেসবুকে বা যারা এই অন্যান্য মাধ্যমে আমাদেরকে দেখছেন। আমরা চেষ্টা করব 30 মিনিটের মধ্যে এগুলোকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই আমি জানতে চাই প্রফেসর তৌফিক হকের কাছে যে এই তারেক রহমানের যে সফর হতে যাচ্ছে, এইটা বাংলাদেশের যে এজেন্ডা এবং চীনের সাথে আমাদের সম্পর্ক, সেইটা কতটুকু গুরুত্ব বহন করে? জি, ধন্যবাদ ডক্টর শাকিল। আমার মনে হয় যে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ড থেকে দেখি যে বাংলাদেশে বলে না, পৃথিবীতে যে কোনো দেশে বা আমাদের বিশেষ করে দক্ষিণ এশিয়াতে কোনো নতুন সরকার আসলে সরকার প্রধানের বিদেশ সফরগুলো খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয় আর কি। এবং সেখানে একটা বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বা সাউথ এশিয়াতে আমরা এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে লক্ষ্য করা যে সরকার প্রধান প্রথম কোন দেশে যাচ্ছেন এটাকে গুরুত্বের সাথে দেখা হয়, যে তার মানে হচ্ছে যে ওই সরকার বা ওই রাষ্ট্র ওই দেশের সাথে সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে। এই ধরনের একটা আনঅফিশিয়াল ইনফর্মাল একটা পারসেপশন আছে, যে কারণে তারেক রহমান এবারে প্রধানমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশে বহু বছর পরে একটা সত্যিকারের নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার গঠিত হয়েছে এবং সেখানকার নবনির্বাচিত সরকার প্রধান কোন দেশে যাবেন এটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা ছিল। আপনার পলিটিক্যাল অ্যানালিস্ট, আপনার মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে প্রচুর আলোচনা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে আপনার সিদ্ধান্ত হয়েছে যে উনি প্রথম ভিজিটটা করতে যাচ্ছেন মালয়েশিয়া থেকে উনি চায়নাতে যাচ্ছেন। আমি চায়নার ভিজিটের গুরুত্ব আসার আগে একটু দুটো কথা আপনাকে বলে রাখি যে মালয়েশিয়া কেন প্রথম ভিজিটটা হলো। এটার আপনার সরকারি ব্যাখ্যা হচ্ছে যে বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ লক্ষ লোক ওখানে অভিবাসী শ্রমিক হিসাবে কাজ করেন। কিন্তু আসলে আমরা যারা রাজনীতি পড়ি বা পড়াই বা আন্তর্জাতিক সম্পর্ক, আমরা বুঝতে পারি যে এটা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি একটা মেসেজ দিতে চেয়েছে যে বাংলাদেশ আসলে বাংলাদেশের জন্য যে দুটো দেশ আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ, ভারত এবং চায়না, এদের কোনোটাতেই প্রথম ভিজিট করছে না, একটা তৃতীয় দেশে যাচ্ছে এবং তারপরে ওখান থেকে প্রধানমন্ত্রী চায়নায় যাচ্ছে। তো এইটা একটা জাস্ট একটা ডিপ্লোম্যাটিক ব্যালেন্সিং এর মেসেজ যে না, আমরা আসলে ওই অর্থে ভারত বা চায়না কোনোটাকেই বেছে নেয়নি, প্রথম বেছে নিয়েছে মালয়েশিয়া। কিন্তু আমরা সবাই জানি যে এই মেসেজিংটা দেওয়া হচ্ছে যাদের জন্য, তারাও জানে যে এটা আসলে ব্যাখ্যা কি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিজিট আসলে হতে যাচ্ছে চায়নায়। মালয়েশিয়ান ভিজিটটা অবশ্যই জরুরি বাংলাদেশের জন্য, কিন্তু সবার নজর থাকবে, চোখ থাকবে হচ্ছে চায়না ভিজিটের ব্যাপারে। এবং বিশেষ করে বাংলাদেশের আমাদের সাথে যে সমস্ত রাষ্ট্রগুলোর সম্পর্ক আছে যা রিজিওনাল অথবা আন্তর্জাতিকভাবে, তারাও এটার উপরে খুব খেয়াল রাখবে আর কি। যে বিশেষ করে ভারত এটার উপরে খেয়াল রাখবে, মার্কিন যুক্তরাষ্ট্র খেয়াল রাখবে। এবং বাংলাদেশের জন্য এটা গুরুত্বপূর্ণ অবশ্যই এই কারণে যে নবনির্বাচিত সরকারের দিক থেকে আসলে অর্থনৈতিকভাবে আমরা একটা চাপের মধ্যে পড়েছি। আমরা সবাই জানি যে এই সরকার আসার পরপরই একটা আন্তর্জাতিক পর্যায়ে মিডল ইস্টে একটা যুদ্ধ শুরু হয়েছে, সেটার কারণে আমাদের একটা জ্বালানির সংকট তৈরি হয়েছে, সেখান থেকে ইকোনমিক ক্রাইসিস কিছুটা দেখা দিয়েছে, ইনফ্লেশন আপনার কিছুটা বাড়তি, ইনভেস্টমেন্ট আপনার থমকে দাঁড়িয়েছে। তো সেই জায়গায় বাংলাদেশের সবচাইতে বড় ট্রেডিং পার্টনার হিসাবে চায়নার কাছে আমাদের অনেক কিছুই দেনা পাওনার বিষয় আছে আর কি। আমরা যদি দেখি যে ডেটা হিসাবে গত বছরে বাংলাদেশের সাথে চায়নার যে ট্রেড
প্রায় 27 বিলিয়নের উপরে আমরা চায়না থেকে আমদানি করেছি, প্রায় 1.5 বিলিয়ন আমরা রপ্তানি করেছি। বিশাল একটা ট্রেড ইমব্যালেন্স আছে। এবং দক্ষিণ এশিয়াতে কিন্তু আপনার যদিও চায়নার সাথে পাকিস্তানের আপনি দেখবেন যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, সামরিক, জিওপলিটিক্স, অন্যান্য দিক থেকে, কিন্তু ভারতের পরে কিন্তু দক্ষিণ এশিয়ায় চায়নার সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার বাংলাদেশ, পাকিস্তান না। পাকিস্তানের ট্রেড বাংলাদেশের চাইতে বেশ কম আর কি। আমরা গত বছরে আমাদের 27 বিলিয়ন বললাম, পাকিস্তানের সম্ভবত এটা 21-21.5 বিলিয়ন ডলারের ইম্পোর্ট তারা করেছে। এক্সপোর্টটা আমাদের চেয়ে বেশি, প্রায় 3.5 বিলিয়ন তারা এক্সপোর্ট করেছে চায়নাতে। তো ওই দিক থেকে বাংলাদেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, চায়নার জন্যও বাংলাদেশের এবং এই প্রধানমন্ত্রীর এই ভিজিট গুরুত্বপূর্ণ। কারণ ভারত বাদ দিলে, যেহেতু ভারত অনেক বড় রাষ্ট্র, তাদের সাথে চায়নার বাণিজ্য সম্পর্ক অনেক বড়, যদিও অনেক সংকট আছে, তারপরেও কিন্তু এটা আমরা অনেক সময় খেয়াল করি না যে বাণিজ্যের জায়গা থেকে কিন্তু এটা খুব বড় ইম্প্যাক্ট ফেলে না। ভারত এবং চায়নার বর্ডার নিয়ে তাদের যে ক্রাইসিস হোক বা যাই হোক, বাণিজ্যের ক্ষেত্রে অনেক বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। সেটা বাদ দিলে বাংলাদেশ দক্ষিণ এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম ট্রেডিং পার্টনার চায়নার জন্য। তো সেই জায়গা থেকে চায়নারও এখানে যথেষ্ট আগ্রহ আছে যে প্রধানমন্ত্রীর এই ভিজিটে বাংলাদেশ কি অর্জন করতে চায়, চায়না কি অর্জন করতে চায়, সেই আলোচনার বিষয়গুলো। জি, ধন্যবাদ আপনাকে। আমি যে জিনিসটা বলতে চাই যে বাংলাদেশের সাথে চায়নার একটা ট্রেড ইমব্যালেন্স আছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চাইনিজরা ঋণ দিয়ে থাকেন, এবং একটা প্রায় এই কথা শোনা যায় যে দক্ষিণ এশিয়া সহ অন্যান্য জায়গায়, বিশেষ করে বাংলাদেশে এই ধরনের একটা ঋণের বলয়ের মধ্যে পড়ে যেতে পারে বাংলাদেশ, যেটাকে বলে ডেট ট্র্যাপ। এইটা কতটুকু বাস্তব সম্পন্ন, এবং এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। আসলে ডেট ট্র্যাপের বিষয়টা আপনার এই যে ঋণের ফাঁদ, এই বিষয়টাকে আসলে আমরা দেখবো যে ওয়েস্টার্ন মিডিয়াতে এবং ইন্ডিয়ান মিডিয়াতে একটা ব্যাপকভাবে এই পারসেপশনটা তৈরি করা হয়েছে। এইটা অনেকটাই মিথ, আসলে এটার সাথে রিয়েলিটি সম্পর্ক কম। এবং ডেট ট্র্যাপের আপনার সর্ববৃহৎ উদাহরণ হিসাবে পশ্চিমা গণমাধ্যমগুলো যে উদাহরণটা দেয় সেটা হচ্ছে শ্রীলঙ্কার উদাহরণ। আপনি দেখবেন যে শ্রীলঙ্কায় সরকার যে ঋণ নিয়েছে চায়না থেকে, বিশেষ করে রাজাপাকসের সরকার থাকা অবস্থায়, এবং রাজাপাকসের যে জন্মস্থান বা তার কনস্টিটিউয়েন্সি, সেখানে হাম্বানটোটায় এয়ারপোর্ট তৈরি করা এবং অন্যান্য বন্দরের ব্যাপারে যে লোন নিয়েছে, সেগুলোর অনেকগুলোর ক্ষেত্রেই এই লোনগুলো আসলে শ্রীলঙ্কার জন্য ফেরত দেওয়াটা কঠিন হয়েছে, এইরকম একটা পারসেপশন আছে, হুইচ ইজ ট্রু অলসো। কিন্তু আমরা যদি শ্রীলঙ্কার টোটাল ডেটের পরিমাণ দেখি, এবং ওই যে সময়কালটার কথা বলা হচ্ছে যে সময়ে চায়না শ্রীলঙ্কাকে ঋণের ফাঁদে ফেলেছে বলা হচ্ছে, সেই সময় টোটাল শ্রীলঙ্কার ডেটের বা ঋণের 10%-এর নিচে ছিল চাইনিজ ঋণ। আর ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য দেশের মানে আন্তর্জাতিক সংস্থার ঋণ ছিল 14-15%-এর উপরে, অন্যান্য বাইল্যাটারাল দেশের ঋণ ছিল আরো বেশি, মানে অন্যান্য মিলিয়ে আরো। তো আপনি যদি 10%-এর নিচে ঋণ থাকে, সেই ঋণের কারণে একটা ফাঁদ তৈরি হয়েছে এবং সেই কারণে শ্রীলঙ্কায় ক্রাইসিস তৈরি হয়েছে, এটা ইকোনমিক লজিকে পড়ে না আর কি। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা অনেকটাই একটা মিথ হিসাবে বা একটা প্রোপাগান্ডা বা প্রচারণা হিসাবে এসছে, কিন্তু তার মানে এই না যে চাইনিজ সরকারের বা পৃথিবীর যে কোনো সরকারই যখন আরেক দেশকে লোন দেয়, সেখানে আপনার ঝুঁকি থাকে আর কি। এবং সেটা মূলত ঋণ গ্রহীতা রাষ্ট্র যে তার উপরে নির্ভর করবে যে সে কোন ধরনের ঋণ নিবে বা ঋণ নিবে না আর কি। তো সেখানে শ্রীলঙ্কান সরকারের ব্যর্থতা ছিল যে হাম্বানটোটা প্রজেক্টের মতো একটা আনপ্রোডাক্টিভ প্রজেক্টে আপনার ইনভেস্ট করা। এখানে চাইনিজদেরও যতটা না দায় দায়িত্ব ছিল, তার থেকে শ্রীলঙ্কান সরকারের দায় দায়িত্ব অনেক বেশি ছিল। আরেকটা ঋণ ডেটের মানে ডেট ট্র্যাপের কথা বলা হয় পাকিস্তানের ক্ষেত্রে, যেহেতু পাকিস্তানও চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের আন্ডারে প্রায় 40-50 বিলিয়ন ডলারের মতো একটা প্রজেক্টের বিআরআই প্রজেক্টের আন্ডারে তারা আছে। এবং পাকিস্তানের এখন যে অর্থনৈতিক সংকট, সেটার জন্য অনেকে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেন, কিন্তু এটাও আসলে সত্যি নয়। পাকিস্তানে একটা ব্যাপক অর্থনৈতিক সংকট আছে এবং তারাও আইএমএফ এর লোন আপনার নিয়েছে, শ্রীলঙ্কা আইএমএফ এর লোন নিয়েছে, বাংলাদেশ আইএমএফ এর লোনের প্যাকেজের মধ্যে আছে। কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক সংকটের মূল কারণ চাইনিজ ঋণ না বা চায়না থেকে আনা ডেট না, এটা তার নিজস্ব অর্থনৈতিক দুর্বলতা, ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি এবং পলিসিগত সমস্যা, এবং ডেফিনেটলি পাকিস্তানের ভিতরে যে অস্থিরতা, সিকিউরিটি ডিস্টেবিলাইজেশনের সিচুয়েশন আছে, সেগুলোর কারণে হয়েছে। তো আমার দিক থেকে মোদ্দা কথায়
আমার বক্তব্যটা হচ্ছে যে এটা অনেকটাই একটা প্রোপাগান্ডা, কিন্তু অবশ্যই যে কোনো দেশের ঋণের ক্ষেত্রে ঝুঁকি থাকে, সেটা চাইনিজ ঋণের ক্ষেত্রেও থাকবে, এটাই স্বাভাবিক। জি, জি, ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে একটু জিওপলিটিক্যাল জায়গায় যেতে চাই। আপনাকে ২ টা ইকুয়েশন দেই, সম্পর্কের ইকুয়েশন। একটা হচ্ছে বাংলাদেশ, চায়না এবং আমেরিকা। আমরা জানি যে চায়না এবং আমেরিকা গ্লোবাল পাওয়ার এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা কম্পিট করছে। বাংলাদেশের সাথে চায়নার সম্পর্কে যে উন্নতি করতে যাচ্ছে, সেটা আমেরিকা কাউন্টার ব্যালেন্স হিসেবে কিভাবে দেখে? নাম্বার 1 ইকুয়েশন, এটা আন্তর্জাতিক পর্যায়ের ইকুয়েশন। আরেকটা আঞ্চলিক পর্যায়ের ইকুয়েশন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ, চায়না এবং ভারত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান যে সম্পর্ক এবং উন্নয়ন হচ্ছে, তো সেদিক থেকে ভারত এই সমস্ত বিষয়ে খুবই আগ্রহী। তো এই দুটো ইকুয়েশন কিভাবে বাংলাদেশ তার সপক্ষে নিয়ে আসতে পারে, আমি এই বিষয়টা আপনার কাছে জানতে চাই। কারণ হচ্ছে যে বাংলাদেশ সবসময় আরেকজনকে ব্যাখ্যা করে খুব ভালো, চায়না স্ট্র্যাটেজি কি, ইন্ডিয়া স্ট্র্যাটেজি কি, কিন্তু আমাদের স্কলারশিপের মধ্যে বাংলাদেশের স্ট্র্যাটেজি নিয়ে খুব বেশি আলোচনা আমরা খুব বেশি দেখতে পারি না। ফলে এটা বাংলাদেশের জন্য একটা যেরকম চাপ, এবং তার সঙ্গে সঙ্গে একটা অপরচুনিটিও বটে। তো একদিকে বাংলাদেশ, চায়না, আমেরিকা, আরেকদিকে বাংলাদেশ, চায়না ও ভারত, এই দুটো ইকুয়েশনটা বাংলাদেশ কিভাবে তার পক্ষে নিয়ে আসতে পারে, আপনি যদি একটু বলেন। জি, না, এটা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এটার উত্তরে যাওয়ার আগে আমি মনে করি যে যেটা আমাদের দর্শকদের জন্য, যারা এটা দেখছেন বা দেখবেন, গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ কি অর্জন করতে চাচ্ছে, এবং তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা, বা চায়না এই সফর থেকে বাংলাদেশের কাছ থেকে কি অর্জন করতে চাচ্ছে। তাহলে আমরা আসলে বুঝতে পারবো যে সেক্ষেত্রে এখানে ইন্ডিয়া, ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তির জায়গা যদি কোনো থাকে, সেটা কি বা কেন, সেটা বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি এজেন্ডার জায়গা থেকে দেখি, যে আপনারা দেখবেন যে হিস্টোরিক্যালি বাংলাদেশ চায়না রিলেশনশিপ ইজ বেসিক্যালি এ ডেভেলপমেন্ট পার্টনারশিপ আর কি। যে আমরা, আমাদের লার্জেস্ট ট্রেডিং পার্টনার বহু বছর ধরে, আমাদের সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার ভারত। বাট এটা যদি আমরা কম্পেয়ার করি, যে গত বছরের যে হিসাবটা বললাম যে 27 বিলিয়ন, আর এখানে আমরা যদি দেখি ভারতের সাথে আমাদের হয়তো 12 বিলিয়নের মতো একটা ট্রেড আছে, তো প্রায় অর্ধেক আর কি। তো সেই জায়গাটা বছরের পর বছর চলছে, এবং এটা মানে এমন একটা ট্রেডের ডেটা নিয়ে আমরা কথা বলছি, যেটা পৃথিবীর, আমার ধারণা 90% দেশের ক্ষেত্রে সত্য, যে চায়না আপনার বিগেস্ট ট্রেডিং পার্টনার আপনার, এবং বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে, যে চায়না থেকে আমদানি না করলে আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারবেন না, আপনি আপনার সার্ভিস সেক্টর চালাতে পারবেন না, আপনি অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক কিছু করতে পারবেন না। চায়না ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য গ্লোবাল ইকোনমি, চায়না ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সাপ্লাই চেন অফ গ্লোবাল ইকোনমি। তো এটা তো সারা পৃথিবীর জন্য সত্যি। আমেরিকাও আপনার চায়নার উপর ডিপেন্ডেন্ট, যে তার অনেক কিছুর জন্য আর কি। এমনকি আপনারা, আমি জাস্ট একটু সাইড লাইন একটা কথা বলি, আপনারা সবাই জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এখন সবচেয়ে বড় স্লোগান হচ্ছে মেক আমেরিকা গ্রেট এগেন, এবং সেই জায়গায় উনি চেষ্টা করছেন যে একটা সমতার একটা সম্পর্ক চায়নার সাথে বাণিজ্যের ক্ষেত্রে নিয়ে আসা। কিন্তু উনি যে টুপিটা পরে এই গ্রেট আমেরিকা, মেক গ্রেট আমেরিকা, মেক আমেরিকা গ্রেট এগেন ক্যাম্পেইনটা করেছেন, ওটা মেড ইন চায়না। তো এটা একটা জাস্ট ফানি সাইড অফ দ্য ডিসকাশন। তো চায়নাকে বাদ দিয়ে আপনার গ্লোবাল ইকোনমি আপনার চলবে না, চলছে না আর কি, এবং সেই জন্যই আপনার অনেক অনেক জায়গায় টেনশন তৈরি হচ্ছে। তো বাংলাদেশের সাথে চায়নার ট্রেডিং রিলেশন আপনার হিস্টোরিক্যালি এটা চলছে, এটা চলবে, কারণ বাংলাদেশের যে মেজর এক্সপোর্ট আমাদের গার্মেন্টস, সেটার বড় সাপ্লাই চেন চায়না থেকে আসে, ডেফিনেটলি কিছুটা ইন্ডিয়া থেকেও আসে। তো বাংলাদেশ যখন চায়নার সাথে সম্পর্ক করে, এটা মূলত ট্রেডিং রিলেশনশিপ, ডেভেলপমেন্টাল রিলেশনশিপ। বাংলাদেশে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে চায়না ইনভেস্ট করেছে, আমাদের পদ্মা ব্রিজের রেলওয়ে প্রজেক্টে, আমাদের এক্সপ্রেসওয়েতে, বহু অন্যান্য জায়গাতে আপনার চাইনিজ ইনভেস্টমেন্ট আছে ইনফ্রাস্ট্রাকচার, এবং এটা সারা পৃথিবীতে চাইনিজ ইনভেস্টমেন্ট এটা আছে। এবং আপনারা জানেন যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI এর আন্ডারে চায়না এই ইনভেস্টমেন্ট গুলো করছে। তো বাংলাদেশের এখানে এবারে চাওয়াটা কি? বাংলাদেশ যখন চায়নার সাথে রিলেশনশিপের জন্য বা এই প্রথম ভিজিটটা হচ্ছে, ডেফিনেটলি এইটাকে আরো ইন্টেন্সিফাই করা, যে আমরা যেহেতু আমরা নেক্সট লেভেল অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জায়গায় যেতে চাচ্ছি, আমাদের মিডল ইনকাম গ্রাজুয়েশনের একটা বিষয় আছে।
সো আমাদের মানে রিলেশন এবং চাইনিজ ট্রেডের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে হবে, এটা কোনো বিকল্প নাই। সেখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা মাত্র $1.5 বিলিয়ন চায়নাতে এক্সপোর্ট করি, যেখানে আমরা $27 বিলিয়ন তাদের থেকে আনি। সেটাকে কমিয়ে আনার একটা চিন্তা বা চেষ্টা আছে আর কি। সেটা সারা পৃথিবীর সব দেশই চায়নার সাথে সেটা করছে। তো এটা একটা প্রাইমারি বাংলাদেশের এজেন্ডা। বাংলাদেশের সেকেন্ড এজেন্ডা হচ্ছে যে আমরা যেহেতু একটা অর্থনৈতিক একটা সংকট তৈরি হওয়ার মতো জায়গায় আছি, যে গ্লোবাল এনার্জি ক্রাইসিস, এই যুদ্ধ সবকিছু মিলিয়ে, তো সেখানে চাইনিজ ইনভেস্টমেন্টও আমাদের প্রয়োজন আর কি। যে আমরা যদি দেখি যে গত কয়েক বছরে চাইনিজ ইনভেস্টমেন্ট বা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে এমনিতেই একটু কম এসছে। চাইনিজ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সাউথ এশিয়াতেই কমে গেছে, বাংলাদেশেও আসলে খুব কম ছিল। তো বাংলাদেশ এখন সেই জায়গায় চাইনিজ ইনভেস্টরদেরকে অ্যাট্রাক্ট করতে চায় যে তোমরা বাংলাদেশে আসো, বাংলাদেশ ইজ এ ভেরি অ্যাট্রাকটিভ প্লেস ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ইউ ক্যান গেট এ হাইয়েস্ট রিটার্ন। এগুলো আমার মনে হয় যে এটা বাংলাদেশের দিক থেকে। এবং আপনি জানেন যে গত 3 দিন আগে আমাদের অর্থনৈতিক কমিশন, যেটা একনেক, তারা আপনার বহু বছর পরে, এটা নিয়ে অনেকদিন আলোচনা হয়েছে, যে স্পেশাল চাইনিজ ইকোনমিক জোন আনোয়ারাতে চট্টগ্রামের, এটাকে একনেকে অ্যাপ্রুভ করা হয়েছে। এটা আপনার মানে 12 বছর আগে থেকে এই কথাবার্তা হচ্ছিল, কিন্তু শেখ হাসিনা আমলে এটাকে নানাভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই সরকার এসে এটাকে, এই ভিজিটের আগে এটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন। এটার একটা মেসেজিং চাইনিজ ইনভেস্টরদের কাছে যে আপনারা আসেন, আমাদের এখানে ইনভেস্ট করেন, এবং সেটা গার্মেন্টস হতে পারে, সেটা এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্ট হতে পারে, আদার থিং। তো এগুলো হচ্ছে বাংলাদেশের চাওয়া, যে আমরা তাদের ট্রেড রিলেশনশিপটা বাড়াতে চাই, আমাদের সাথে তাদের ইনভেস্টমেন্টের যে এটা মানে জরুরি সেটা আমরা করতে চাই। আর বাংলাদেশের কিছু ফাইন্যান্সিয়াল বিষয় আছে, যেমন আপনারা জানেন যে বাংলাদেশ যেহেতু চায়না থেকে বেশ কিছু লোন নিয়েছে এবং এগুলো রিপেমেন্টের ব্যাপার আছে। এগুলো শুরু হয়েছে এই বছর থেকে, আগামী বছর, তারপরে বছর আমাদেরকে টাকাগুলো ফেরত দিতে হবে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের একটা সবসময়, এটা যে কোনো লোন গ্র্যান্টিং কান্ট্রির সাথে আমরা নেগোশিয়েট করি যে আপনার যখন রিপেমেন্টের সময় আসে এটাকে রিস্কেডিউলিং করা, যে ঠিক আছে আমাদেরকে আরেকটু সময় বাড়িয়ে দাও, আমাদেরকে গ্রেস পিরিয়ডটা বাড়াও, ইন্টারেস্ট রেট নিয়ে আরেকটু নেগোশিয়েট করা যায় কিনা। তো সেইগুলোও থাকবে আর কি। এবারের আলোচনাতেও আমার ধারণা যে আপনার একটা গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, যে আমাদের যে লোনগুলো আছে চায়নার কাছে, সেই লোনগুলোকে আমরা আরেকটু দীর্ঘমেয়াদী করা, গ্রেস পিরিয়ড বাড়ানো, এইগুলো থাকবে। তো এগুলো বেসিক্যালি ডেভেলপমেন্ট, ইকোনমি, ট্রেড, ফাইন্যান্স রিলেটেড ইস্যু। আর একটা জায়গা যেটা আমি মনে করি যে জিওপলিটিক্যালি বাংলাদেশ চায়নার কাছ থেকে এবারে হয়তো আমরা যেটা শুনতে পাচ্ছি যে হয়তো এ করবে, যে বাংলাদেশ, আপনি জানেন যে প্রেসিডেন্ট শি জিনপিং এর কতগুলো ইনিশিয়েটিভ আছে যেগুলো গ্লোবালি তারা এটাকে প্রমোট করার চেষ্টা করে। একটা হচ্ছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, একটা গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, একটা গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ। তো সম্ভবত বাংলাদেশ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে এবারে সিগনেচার করার ব্যাপারে সিদ্ধান্ত বা আলাপ আলোচনা হতে পারে। আমরা যেটা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ চায়নার যে আরেকটা গ্লোবাল ইনিশিয়েটিভ আছে, যে সাংহাই এসসিও আর কি, সাংহাই সিকিউরিটি কোঅপারেশন অর্গানাইজেশন, সেই এসসিওতে বাংলাদেশ সম্ভবত আপনার মেম্বার হওয়ার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে বা আলাপ আলোচনা। আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্রিক্সে যোগদানের ব্যাপারে এর আগেই আগ্রহ দেখিয়েছে শেখ হাসিনার আমলেও, সেখানেও চায়নার সাপোর্ট হয়তো বাংলাদেশ চাইতে পারে। তো সেক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ আপনার ওয়েস্টার্ন যে গ্লোবাল অর্ডার, সেটার বাইরেও যে চায়না, রাশিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া মিলে যে আরেকটা প্যারালাল যে সিস্টেম দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, সেখানেও সে তার অংশীদারত্ব বাড়ানোর চেষ্টা করবে। তো এগুলো হচ্ছে একটা বড় দাগে বাংলাদেশের চাওয়া। আরেকটা ইন্টারেস্টিং আলোচনা যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা হওয়ার সম্ভাবনা আছে, যে আমাদের নদীর যে পানি ব্যবস্থাপনা, আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বহু বছর ধরে এগুলো নিয়ে সংকট চলছে, এবং এর মধ্যে একটা বড় জায়গা হচ্ছে আপনার তিস্তার পানি। তো তিস্তার পানি নিয়ে যেহেতু ইন্ডিয়ার সাথে শেষ পর্যন্ত চুক্তি হয়নি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকার কারণে, এবং এখনো যে হবে সেরকম সম্ভাবনা আপনার সহজে দেখা যাচ্ছে না। তো বাংলাদেশ সরকারের দিক থেকে সম্ভবত আপনার এরকম আগ্রহ থাকতে পারে যে বাংলাদেশের ওভারঅল পানি ব্যবস্থাপনা বা তিস্তা ব্যবস্থাপনার ক্ষেত্রে চায়নারা আমাদের কিভাবে হেল্প করতে পারে, সেই আলোচনাটা এবারে শুরু হতে পারে। আপনি জানেন যে পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, যে পদ্মায় আপনার একটা ব্যারেজ তৈরি করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে, একনেকে এটা পাস হয়েছে। সেখানেও হয়তো চাইনিজদের কোনো কারিগরি বা অন্যান্য কোনো সহযোগিতার বিষয় আসতে পারে।
আরেকটা বিষয় যেটা হয়তো হতে পারে যে আমরা যেটা বুঝতে পারছি যে মংলা পোর্টের আপনার এক্সপ্যানশনের একটা প্রজেক্টে হয়তো চাইনিজ ইনভেস্টমেন্ট চাইতে পারে সরকার, বা সরকারি একটা সহযোগিতা চাইতে পারে। এগুলো হচ্ছে ফর্মাল আপনার আলোচনা। এর বাইরে আপনার সাইড লাইনে কিছু আলোচনা হবে যেটা আপনি হয়তো আমরা সরাসরি ভাবে দেখতে পাবো যে হয়তো আলোচনার মধ্যে আসছেন। আপনি জানেন যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রায় ৬৭% সামরিক যন্ত্রপাতি আমরা চায়না থেকে আমদানি করি, এবং এটা পৃথিবীর চাইনিজ আর্মস ইম্পোর্টের একটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট আর কি। বাংলাদেশ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ইম্পোর্ট, নট ইন টার্মস অফ ভলিউম বাট পার্সেন্টেজ ওয়াইজ। আমাদের সেনাবাহিনীর ৬৭%ই কিন্তু আপনার চায়। এমনকি পাকিস্তান চায়না রিলেশন খুব শক্ত হলেও কিন্তু তারা কিন্তু অনেক ডাইভার্সিফাইড আর কি, যে পাকিস্তান আরো অন্যান্য রাশিয়া থেকেও অস্ত্র আমদানি করে, ইউরোপের দেশ থেকে অস্ত্র আমদানি করে। তো এগুলোর একটা আলোচনা থাকবে, জিও পলিটিক্যাল কিছু আলোচনা থাকবে, জিও স্ট্র্যাটেজিক কিছু আলোচনা থাকবে, সেগুলো সাইড লাইনে হবে এবং সেটা হয়তো আমরা সারফেস লেভেলে দেখতে পাবো না। এখন যদি আমি আসি যে আপনার চায়নার বাংলাদেশের কাছ থেকে কি চাওয়ার আছে এই ভিজিটের মধ্যে দিয়ে, ডেফিনেটলি একটা বড় চাওয়া হচ্ছে যে চায়না দেখতে চাবে যে বাংলাদেশ আপনার এখন যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, যে আমরা এমন একটা পররাষ্ট্রনীতি, যে আজকে যে আমাদের যে টাইটেল যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোন পথে, সম্ভবত এই চায়না সফরের মধ্যে দিয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গায় যেতে পারছে কিনা সেটার একটা টেস্ট কেস হবে। আপনারা জানেন যে আওয়ামী লীগ আমলে আমাদের পররাষ্ট্রনীতি আসলে ইন্ডিয়ার শ্যাডোর মধ্যে ছিল। বাংলাদেশ কি ধরনের সম্পর্ক চায়নার সাথে রাখবে, বাংলাদেশে কি ধরনের সম্পর্ক আমেরিকার সাথে রাখবে, পাকিস্তানের সাথে রাখবে, এটা আসলে ইন্ডিয়া দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে গত 15 বছরে। সেই জায়গা থেকে আমরা 5ই আগস্টের পরে বেরিয়ে আসার চেষ্টা করেছি, একটা ইন্ডিপেন্ডেন্ট স্ট্র্যাটেজিক অটোনমি আমরা তৈরি করার চেষ্টা করেছি, এবং সেইটার একটা এটার একটা রিফ্লেকশন আমরা হয়তো এতে দেখবো যে আমাদের পররাষ্ট্রনীতি আরো অনেক যে আপনার সার্বভৌমভাবে সিদ্ধান্ত নেওয়ার দিকে যেতে পারছে কিনা। আমি আমি আমার আরো কিছু প্রশ্ন আছে, সেই কারণে আমি সরি থামিয়ে দিলাম। আমি এই জায়গাটা একটু ক্রিটিক্যালি জায়গা দেখতে চাই কারণে যে আপনি যেটা বললেন যে বাংলাদেশের সাথে চায়নার সম্পর্কটা যে অর্থনৈতিক ভলিউম সেই হিসাবে দেখলেন, কিন্তু একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্কই থাকে না, তার সাথে তার সামাজিক সম্পর্ক থাকে, যেটা ইন টার্মস অফ কালচারাল রিলেশন দিয়ে দেখা যেতে পারে। তার সাথে তার রাজনৈতিক সম্পর্ক থাকে, যে সম্পর্কটা আমাদের সাথে আমেরিকার আছে, যে সম্পর্কটা আমাদের সাথে ইন্ডিয়ার আছে, পাকিস্তানের আছে। অর্থাৎ রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকভাবে আমরা যুক্ত আছি। শুধুমাত্র যে অর্থনীতি করি তা নয়। বাংলাদেশের সাথে চায়নার সম্পর্কের মধ্যে আসতে গেলে কেবলই অর্থনৈতিক বিষয়টা কেন আসে? আমরা কেন রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে দারুণভাবে অপরিচিত? আমি বাংলাদেশে এরকম খুব কম লোককে চিনি, স্কলারদের মধ্যেই, যিনি 5টা চাইনিজ বই পড়েছেন, ক্লাসিক্যাল বই। আমি বাংলাদেশের 10 জন ইয়াংকে চিনি না যে 10টা চাইনিজ মুভি দেখেছে। আমি 20টা লোককে চিনি না যে চাইনিজ গান শুনেছে। আমার প্রশ্ন হলো, একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের যদি সম্পর্ক হয় শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক দিয়ে, এই সম্পর্ক কতটুকু বড় হতে পারে? জি প্রফেসর তৌফিক। জি, না মনে হয় আপনি একটা খুব মৌলিক প্রশ্ন করেছেন, যেটার উত্তর আমার কাছে পুরোপুরি ভাবে আছে কিনা আমি নিশ্চিত না। যে চায়নার সাথে শুধু বাংলাদেশের না, আপনি যদি চায়নার সাথে সারা পৃথিবীর সম্পর্ক দেখেন তাহলে দেখবেন এটা মূলত অর্থনৈতিক। এটা পুরোপুরিভাবে রাজনৈতিকও না কোনোভাবে, এবং সাংস্কৃতিকও না আর কি। আপনি যেটা বললেন যে আমরা যদি ওয়েস্টার্ন সিভিলাইজেশনের জায়গা থেকে দেখি বা ইউরোপ আমেরিকার সাথে পৃথিবীর অন্যান্য দেশের সম্পর্ক দেখি, এটা একই সাথে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক এবং অনেক কিছুই। এটা আসলে চায়নার দিক থেকে একটা সিদ্ধান্ত আর কি। চায়না আপনি জানেন যে ঐতিহাসিকভাবে একটা ক্লোজ সোসাইটি, তারা শতাব্দীর পর, এটা একটা বড় সিভিলাইজেশন, 5000 বছরের পুরানো সিভিলাইজেশন, কিন্তু এই সিভিলাইজেশন সবসময় নিজেকে কন্টেইন করেছে। মানে এটা অনেক সময় আমরা যারা একটু চায়না নিয়ে পড়াশোনা করি আমরা এই উদাহরণটা দেই ক্লাসরুমে, যে পৃথিবীতে একমাত্র সিভিলাইজেশন যে তার চারপাশে একটা বাউন্ডারি তৈরি করেছে, একটা ওয়াল তৈরি করেছে, যে আমি এই ওয়ালের বাইরে যাব না, আমি এই ওয়ালের ভিতরে কাউকে আসতে দিব না।
এবং এটা আর কোনো সিভিলাইজেশনের ক্ষেত্রে হয়নি। প্রত্যেকটা সিভিলাইজেশন সে একটা এক্সপ্যানশনিস্ট মোডে গেছে যে আমি আমার আদর্শ, আমার মূল্যবোধ, আমার অর্থনীতি, রাজনীতি আমি ছড়িয়ে দিতে চাই, আমি আরো জায়গায় যেতে চাই, আমি আমার নিয়ন্ত্রণে আনতে চাই আরো অনেককে। সেটা আমরা এখনকার ওয়েস্টার্ন সিভিলাইজেশনের একটা এক্সট্রিম রূপ দেখছি। চায়না এটার অপোজিট, এবং এটা আমাদেরকে বুঝতে হবে যে চায়নাকে আমরা যদি ওয়েস্টার্ন লেন্সে বোঝার চেষ্টা করি এটা ভুল। মানে চায়না কেন আমেরিকার মতো না, বা চায়না কেন ইন্ডিয়ার মতো না, এই প্রশ্নটার মধ্যে আমি মনে করি যে একটা দুর্বলতা আছে আর কি। কারণ চায়নাকে বুঝতে হবে চায়নার লেন্স দিয়ে, তার আন্ডারস্ট্যান্ডিং দিয়ে। চায়না কখনোই আপনি যদি চাইনিজ লিটারেচার পড়েন, এটা যে শুধু কথার কথা তা না, চায়না সবসময় বলার চেষ্টা করে যে আমরা গ্লোবাল পাওয়ার হতে চাই না। আপনি জানেন যে চায়না কিন্তু এখনো এত বড় ইকোনমি হওয়ার পরও তারা তাদেরকে স্ট্যাটাস ডেভেলপিং কান্ট্রিজ এর স্ট্যাটাসে রেখেছে। তো তারা যেটা বলার চেষ্টা করে যে আমরা আমেরিকার মতো করে আমরা একটা সুপার পাওয়ার হতে চাই না, আমাদের ড্রিম বা আমাদের গোল বা আমাদের অ্যাম্বিশন ওইরকম না। তো এইটা মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে তার নেচারটা অ্যাজ এ নেশন, অ্যাজ এ সিভিলাইজেশন, অ্যাজ এ পাওয়ার ইজ ডিফারেন্ট, এবং সে নিজেকে আবদ্ধ করে রেখেছে শতাব্দীর পর শতাব্দী, হাজার হাজার বছর ধরে। এবং সেই কারণে আমরা, আপনি যেটা বললেন যে এটা বাংলাদেশের মানুষ বলে না, আপনি যদি এটা আপনি পৃথিবীর অন্যান্য দেশের ক্ষেত্রেও দেখবেন যে একই ঘটনা ঘটেছে। সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে আদান প্রদানটা খুব কম। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজের আপনার তারা প্রচুর ট্রান্সলেশন করেছে। আমার মনে হয় আপনি একটু শুরুর দিকে বলেছিলেন যে চায়না কিন্তু তাদের ট্রান্সলেশন ইন্ডাস্ট্রি অথবা একাডেমিক যে ডিসিপ্লিন, এটা হিউজ। পৃথিবীর এমন কোনো শিল্প নাই, সাহিত্য নাই যেগুলো তারা ট্রান্সলেট করেনি। আপনি নজরুলের কথা বললেন, আপনি রবীন্দ্রনাথের কথা, এগুলো সব ট্রান্সলেটেড হয়ে গেছে। বাংলাদেশের অন্যান্য অনেক কবির, কিন্তু আমরা কিন্তু ওই রিভার্সটা দেখিনি যে আপনার আপনার চাইনিজ লিটারেচারকে ট্রান্সলেট করা আমাদের দিক থেকে অথবা চাইনিজদের দিক থেকেও। তো সেইটা আমি যেটা বলতে চাচ্ছি, এটা তার নেচার আর কি। সে ইন্টারঅ্যাক্ট করা, মিক্স হওয়া, এটার জন্য মানে সে কখনোই রাজি ছিল না। তো সেই জন্য আপনি এটার ইনফ্লুয়েন্সটা দেখবেন না যে সফট পাওয়ার হিসাবে আপনি যেটা বলতে চেয়েছেন, আমি যদি সঠিকভাবে বুঝতে চাই, যে চায়না তার সফট পাওয়ার ইউজ করেনি কখনো। তার করার যোগ্যতা ছিল কিনা সেটা একটা প্রশ্ন, কিন্তু সে করেনি। আরেকটা হচ্ছে সে পলিটিক্যালি ইন্টারফেয়ার করেনি, এটা বাস্তবতা। আমরা অনেক সময় মনে করি এটা কথার কথা। আপনার ইন্ডিয়া যেভাবে ধরেন তার পার্শ্ববর্তী দেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদলে একটা ভূমিকা রাখতে চায় বা রাখে, আমেরিকা যেভাবে রেজিম চেঞ্জ করে বা একটা দেশের আরেকটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করে, এইটা চায়নার ফরেন পলিসির মধ্যে নাই। এটা শুধু একটা রেটরিক না, এটা তার বাস্তবতা। সে মনে করে যে না, এইভাবে আমি আগাতে চাই না। তাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে অর্থনৈতিক সম্পর্ক শেষ পর্যন্ত ন্যাচারালি অ্যালায়েন্স তৈরি করবে, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল। তো এইটা তাদের পার্সপেক্টিভ, ভালো খারাপ আমরা সমালোচনা করতে পারি, কিন্তু আমার মনে হয় যে একটা জিনিস আমাদের দর্শকদের জন্য এটা মনে রাখা ভালো, যে চায়নাকে চায়নার দৃষ্টিকোণ থেকে তার লেন্স দিয়ে বুঝতে হবে। তা নাহলে আমরা বুঝতে ভুল করব। যে আমাদের দেশে এটা অনেক সময় এই আলোচনাটা হয় যে চায়না বাংলাদেশকে এইটা করে দেয় না কেন, ওইভাবে সাহায্য করে না কেন, আমাদের প্রতিদ্বন্দ্বী যারা তাদের বিরুদ্ধে বাংলাদেশকে আরো অনেক বেশি। তো এটা আসলে চায়নার ওয়ে অফ ডুইং না আর কি। আমি যদি মানে আমি জানি না আপনার প্রশ্নের উত্তরটা দিতে পারলাম কিনা। না, আমি এইটা পরিষ্কার করে বুঝতে পারলাম যে চাইনিজ পার্সপেক্টিভটা কি। আমি একটু পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে দর্শকদেরকে আবার একটু জানিয়ে রাখি, যেটা শুরু করেছিলাম, যে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ফেসবুকে বা অন্যান্য যে সামাজিক মাধ্যম আছে সেখানে। আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনাটা আরও কিছুক্ষণ চালিয়ে যেতে পারবো। আমরা অনুষ্ঠানটা প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা হয়তো আর 10 মিনিট থাকবো। আমি প্রফেসর তৌফিকের কাছে জানতে চাই, বাংলাদেশি একটা পার্সপেক্টিভ আছে, যে পার্সপেক্টিভটা হচ্ছে এই যে আমরা যখন পিপলস টু পিপলস যে সম্পর্ক, পিপলস ডিপ্লোমেসি যেটাকে বলে, সেটাকে আমরা খুবই ভ্যালু করি, যেটা আসলে ইস্ট এশিয়ার মধ্যে দেখা যায় না। জাপানের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের সম্পর্ক অর্থনৈতিক হয়েছে, আমাদের সম্পর্ক একাডেমিক সম্পর্ক হয়েছে জাপানের সাথে। আমাদের সাথে জাপানের সাংস্কৃতিক সম্মিলন ঘটে নাই। ইস্ট এশিয়া কি সে অর্থে খুবই, এবং কোরিয়ার কথা বলতে পারি আমরা,
আমাদের বাংলাদেশ থেকে গার্মেন্টসের যে উত্থান, সেটা কোরিয়ানদের বিশাল ভূমিকা ছিল। কোরিয়া, জাপান, চায়না, এটা কি ইস্ট এশিয়ার বৈশিষ্ট্য, খুবই ক্লোজ অবস্থায় থাকা। কিন্তু বাংলাদেশের মানুষ তো খুবই আউটগোয়িং, মানে সে একটা মানুষের সাথে দেখা হলে ভাই কি খবর, কেমন আছেন, গল্প করা শুরু করে অপরিচিত লোকের সাথে। কিন্তু একটা ক্লোজ সোসাইটিস, ফর এক্সাম্পল চায়না, জাপান, কোরিয়া, তাদের সাথে আমাদের স্ট্র্যাটেজি কি হতে পারে? আমার মনে হয় যেটা বললাম আর কি, যে আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের আভ্যন্তরীণ যে অবস্থা, তার মূল্যবোধ, সংস্কৃতি, তার হাজার হাজার বছরের ইতিহাস, এটাকে মাথায় রেখে সম্পর্কগুলো তৈরি করতে হবে। আমরা যেভাবে আমাদের প্রতিবেশী সাউথ এশিয়ান রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করতে পারবো বা পেরেছি বিকজ অফ আওয়ার কমনালিটি ইন ল্যাঙ্গুয়েজ, কালচার, রিলিজিয়ান, সেটা আমরা হয়তো ইস্ট এশিয়ার সাথে পারবো না, সেটাই স্বাভাবিক আর কি। তবে যেটা আমি মনে করি, এবং আমি কিছুটা আবার একটু ব্যাকে ফেরত যাই, আমি আপনার ওই প্রশ্নটার পুরো উত্তরটা দিতে পারিনি হয়তো সেই সময়, যে সেটা হচ্ছে যে আমাদেরকে বাংলাদেশ চায়না সম্পর্ককে মাথায় রাখতে হবে যে এটা এমন একটি জায়গায় আমাদেরকে দেখতে হবে যেখানে বাংলাদেশের সাথে অন্যান্য রাষ্ট্রের সম্পর্ককেও কম্প্রিহেন্সিভলি দেখে এই জায়গায় আপনার সিদ্ধান্ত নিতে হবে। আমরা চায়নার সাথে খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখবো, কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের লার্জেস্ট আপনার এক্সপোর্ট মার্কেট হচ্ছে আপনার ইউএসএ অ্যাজ এ কান্ট্রি, আর অ্যাজ এ মানে আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়ন দেখি তাহলে সেটাকে মানে অ্যাজ এ রিজন। তো আমাদের ধরেন এক্সপোর্ট ডিপেন্ডেন্সি আছে ইউরোপ আমেরিকার সাথে, আমাদের 4,000 কিলোমিটারের বর্ডার আছে ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার সাথে আমাদের নানান রকমের সংকট আছে, সংকটগুলো আরো ঘনীভূত হচ্ছে। কিন্তু এটাও বাস্তবতা যে ইন্ডিয়ার সাথে আমাদের রিলেশনশিপটাও আমাদের এই কনসিডারেশনের মধ্যে থাকতে হবে। তো বাংলাদেশ চায়নার সম্পর্ক আমরা যেখানেই নিয়ে যাই, আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন একটা ব্যালেন্সিং জায়গাতে থাকি, যে আমাদের এই সম্পর্ক যেন কোনো রকম ভাবে একেবারে একটা বিপরীত ধারণা তৈরি না করে আমাদের অন্যান্য সম্পর্কগুলোর ক্ষেত্রে। এবং বিশেষ করে আমি যে জায়গাটা আসতে চাই, যে আমরা একটু চায়নার দিক থেকে এটা একটা কনসার্ন আছে যে বাংলাদেশ, আপনি জানেন যে আপনার একটা ট্রেড এগ্রিমেন্ট সিগনেচার করেছে ইউএস এর সাথে, অন্যান্য দেশও করেছে, এবং সেখানে কিন্তু চায়নার ব্যাপারটা ওই ট্যারিফ এবং ট্রেড এগ্রিমেন্টের মধ্যে, ট্যারিফের চুক্তির মধ্যে এসছে ইনডাইরেক্টলি। নন মার্কেট ইকোনমির সাথে বিশেষ করে চায়না রাশিয়াকে উল্লেখ করে, সরাসরি উল্লেখ না করে ইনডাইরেক্টলি বোঝানো হয়েছে যে এদের সাথে রিলেশনশিপের ক্ষেত্রে বাংলাদেশকে এক ধরনের রাশ টেনে ধরার কথা ওখানে আছে। তো সেটা নিয়ে কিন্তু চাইনিজ নীতি নির্ধারকরা, চাইনিজ ব্যবসায়ীরা, তারা এটা নিয়ে উদ্বিগ্ন যে বাংলাদেশ যে ধরনের চুক্তি আপনার করেছে এবং যে কারণে ডক্টর খলিলকে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আপনার দুঃখিত, আপনার ইন্টারিম গভর্নমেন্টের সময় এবং এখন পররাষ্ট্রমন্ত্রী হিসাবেও আর কি, সেটা কিন্তু একটা কনসার্ন আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ চায়নার সম্পর্ককে কিভাবে দেখবে এবং সেক্ষেত্রে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে বা কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে। আমাদের যে সাপ্লাই চেনের ডিপেন্ডেন্সি আপনার চায়নার উপরে, এটা কিন্তু ইনডাইরেক্টলি ওই চুক্তিতে আছে, এটাকে কমিয়ে আনার কথা, এবং সেটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য, স্বার্থের জন্য অনুকূল না। এবং এই ধরনের একটা ক্লজ আমরা কেন ওখানে করতে রাজি হয়েছি, এবং সেটা নিয়ে কিন্তু প্রচুর বিতর্ক হচ্ছে এবং ডক্টর খলিলকে সমালোচনা করা হচ্ছে। তো আমার মনে হয় এগুলো মাথায় রাখতে হবে যে আমরা বাংলাদেশের স্বার্থ প্রথমে দেখে ডেফিনেটলি আমরা বাইল্যাটারাল বা দ্বিপাক্ষিক সম্পর্কগুলোকে আগিয়ে নিব, এবং কোনো একটা দেশের উপরে পুরোপুরিভাবে নির্ভরশীল না হয়ে এটাকে যতটা ব্যালেন্স করা যায়, আবার একই সাথে নিশ্চিত করতে হবে যে অন্য কোনো তৃতীয় দেশের প্রভাবান্বিত হয়ে বা চাপের কারণে যেন আমাদের আরেক দেশের সাথে সম্পর্ক নির্ধারণে কোনো সিদ্ধান্তহীনতায় পড়তে না হয়। তো এটা জটিল পরিস্থিতি, কারণ বাংলাদেশ আপনার এমন একটা জায়গায় জিওপলিটিক্যালি আছে যে আমাদের পাশে ইন্ডিয়া আছে, চায়না আছে, আমেরিকার একটা ইন্টারেস্ট বাংলাদেশের উপর আমরা দেখতে পাচ্ছি। সো এইটা কিভাবে ব্যালেন্সিং হয় সেটার একটা ফার্স্ট টেস্ট কেস প্রবাবলি আমরা এই প্রধানমন্ত্রীর প্রথম ভিজিটের মধ্যে দিয়ে দেখতে পাবো। জি, আমরা জানি যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকার চেষ্টা করে সবসময়। সেই কারণে ইভেন গত সরকারের সময়, আওয়ামী লীগের সময় কোয়াডে জয়েন করার ক্ষেত্রে বাংলাদেশের একটা অনীহা ছিল, এবং তারা একজন পর্যবেক্ষক হিসেবে এগুলো দেখার চেষ্টা করেছে। এটা সাস্টেন হইতে বাংলাদেশ কারোর সাথেই কোনো বিরোধপূর্ণ জায়গায় যেতে চায়নি, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে।
যেটা ভারসাম্যপূর্ণ অবস্থান আপনি বললেন। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কে ডেটারেন্ট বলে একটা কথা আছে। মানে আমি ভারসাম্য করে যাব, কিন্তু আমার কিন্তু আবার প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার জন্য এমন একটা জায়গায় থাকতে হয় যে আমি এটা করলে কিন্তু এটা করব না। এই যে ডেটারেন্স, এই ক্ষমতা থাকতে হয়। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এই ডিটারেন্ট যে পাওয়ার, এটা কিভাবে অর্জন করতে পারে? যদিও বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশ ছোট নয় এই কারণে বাংলাদেশের জনসংখ্যা অনেক বড়। ফলে বারবার ছোট দেশ বলে আমরা মন ছোট করার কোনো কারণ নাই। তো আমরা কিভাবে এগুলো অর্জন করতে পারি বলে আপনি মনে করেন? ডেটারেন্টে আপনি আসলে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তুলেছেন এবং খুব সেন্সিটিভ অলসো, বাট ডেটারেন্টের প্রশ্নটা বাংলাদেশে লাগবে। আপনি যেটা রাইটলি বলেছেন যে আমাদের একটা ডেটারেন্ট ফোর্স হিসাবে আমাদের অপশনগুলো রেডি রাখতে হবে, যে আমাদের সাথে সংকট যারা তৈরি করতে চাবে তাদের কাছে যাতে এই বিষয়টা পরিষ্কার থাকে যে তাহলে আমাদের অপশনগুলো কি আছে। এবং সেই জায়গায় চায়না আসলে একটা বড় ডেটারেন্ট ফোর্সের জায়গায় বাংলাদেশকে সাহায্য করার মতো একটা শক্তি, এবং সেইটা আমরা দেখতে পাচ্ছি যে ওইরকম একটা পরিস্থিতির দিকে কিন্তু আপনার আগাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কের যে অবনতি আমরা গত ১.৫ বছরে দেখেছি, এবং কিছুটা উন্নতি হওয়ার আশা করলেও আবার আপনার দেখতে পাচ্ছি যে নির্বাচিত সরকারের আমলেও এটা আগাচ্ছে না, ভারতের দিক থেকে অনীহার কারণে বা নানা রকম বাধার কারণে। সেই জায়গায় চায়না কিন্তু বাংলাদেশের জন্য একটা সত্যিকারের ডেটারেন্ট হিসাবে কাজ করতে পারে। চায়নার সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক, চায়নার সাথে বাণিজ্যিক সম্পর্ক, রাজনৈতিক এবং জিওপলিটিক্যাল রিলেশনশিপ। এবং এখানে অনেকে প্রশ্ন করেন যে সেক্ষেত্রে বাংলাদেশ যদি চায়নার খুব কাছে চলে যায় বা এই ধরনের ডেটারেন্স ইউজ করে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্কের ক্ষেত্রে এটা কোনো প্রভাব ফেলবে কিনা। এটা অবশ্য বাংলাদেশের ফরেন পলিসির আপনার তার যোগ্যতা এবং দক্ষতার উপর নির্ভর করবে, যে একই সাথে চায়নার সাথে একটা খুব স্ট্রং জিওপলিটিক্যাল রিলেশন বজায় রেখেও আমেরিকার সাথে বাণিজ্যিক সম্পর্ক আপনার চালু রাখা সম্ভব, এবং সেটা আপনার নানান রকম মডেল আছে আর কি। আপনি যদি পাকিস্তানের ক্ষেত্রে উদাহরণটা দেখেন, পাকিস্তান একই সাথে চায়নার সবচাইতে ক্লোজেস্ট অ্যালাই ইন দিস রিজন, বাট পাকিস্তান ইউএস রিলেশনও কিন্তু আপনার খুব স্ট্রং। মানে এটার মধ্যে কিন্তু কখনোই বড় ধরনের কনফ্লিক্ট হয় না যে পাকিস্তান আমেরিকার সাথে ক্লোজ দেখে চায়নার সাথে সে ক্লোজ হতে পারে না। তো সেই রকম একটা জায়গায় বাংলাদেশের যাওয়ার সুযোগ আছে, এবং প্রয়োজন হলে বাংলাদেশকে সেরকম একটা জায়গায় যেতে হবে বলে আমি মনে করি। বিশেষ করে যদি আমাদের প্রতিবেশীর দিক থেকে তাদের ফরেন পলিসি এবং আচরণগত আপনার যে বিষয়গুলো, সমস্যাগুলো আমরা দেখছি, এটাগুলো যদি খুব সহসা সমাধান না হয়। জি, জি, অসংখ্য ধন্যবাদ। আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে যে আলোচনা করলাম সেটা হলো তারেক রহমানের চীন যাত্রা, কোন পথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। আমরা এই বিস্তারিত আলোচনা করার মধ্যে প্রায় 40 মিনিট আমরা বাংলাদেশের তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের যে চীন যাত্রা, এটাকে কেন্দ্র করে আমাদের অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক এবং রাজনৈতিক আন্তর্জাতিক সম্পর্ক, বাংলাদেশ চায়না আমেরিকা, বাংলাদেশ চায়না ভারত, এগুলো নিয়ে কথা বললাম। এবং সবার শেষে ভারসাম্যপূর্ণ রাজনীতিক আলোচনা থেকে বেরিয়ে এসে আমরা একটা শক্তিমত্তার জায়গায় যেতে পারি কিনা, যেটা আমরা বলছি ডিটারেন্ট যে পাওয়ার, সেখানে আমরা কিভাবে কি অর্জন করতে পারি সেটা নিয়ে আমরা কথা বললাম। তো আমরা বাংলাদেশের যে সম্পর্ক, সেটাকে শুধুমাত্র অর্থনৈতিক কিনা, তার বাইরে তার সাথে আমরা কিভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে সম্পর্কিত হতে পারি গ্লোবালি এবং রিজিওনালি, সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম। এই আজকে আলোচনার জন্য প্রফেসর তৌফিক হককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এগুলো শুনলেন আজকে এই আলোচনায়, তার মধ্যে থেকে তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অনুষ্ঠানটি আমরা শেষ করছি এখনই। আমাদের এখানে যারা পিছনে কারিগর ছিলেন, টেকনিক্যালি সাপোর্ট করেছেন, তাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর শাকিল, ধন্যবাদ সবাইকে। জি।